হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পোর্টস গসিপ। অবশেষে রিয়াল মাদ্রিদ একটা বড় দলের এগেনস্টে জয় পেল। মানে এতদিন যে ম্যাচ হচ্ছিল, রিয়াল মাদ্রিদের খেলা দেখছিলাম, সবাই দেখছে। রিয়াল মাদ্রিদের মধ্যে যে একটা চার্ম, যে রিয়াল মাদ্রিদ মানেই যে বড় টিমের এগেনস্টে পিছিয়ে থেকেও কাম ব্যাক করতে পারে বা বড় টিমের এগেনস্টে যেতে, সেই অভ্যাসটাই চলে যাচ্ছিল। ক্রমাগত 6, 7, 8টা ম্যাচ হেরেছে, ড্র করেছে বার্সেলোনার সাথে, লিভারপুলের সাথে এবং আটলেটিকো মাদ্রিদের সাথে, সবার সাথে হয় ড্র করেছে নয় হেরেছে, বেশিরভাগই হেরেছে। এই লাস্ট ম্যাচ মানে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে, মানে যেখানে রিয়াল মাদ্রিদ রাজা, চ্যাম্পিয়ন লিগের রাজা রিয়াল মাদ্রিদ, তো ওইখানেই তাদের আবার যে পুরনো ফর্ম, পুরনো যে কামব্যাক যেটাকে বলে, সেটা ফিরে এসছে এবং ম্যানচেস্টার সিটিকে 3-2 গোলে তাদেরই মাঠে হারিয়ে আসা, এটা একটা বিরাট বড় কৃতিত্ব। এবং পেপ গোয়ার্দিওলার টিম, হ্যাঁ অবশ্যই পেপ গোয়ার্দিওলার টিম এখন অনেকটাই ব্যাকফুটে আছে এবং তারা খেলতে পারছে না তাদের যে নামের যে একটা, তাদের যে সুনাম রয়েছে, যে পরপর 4টে প্রিমিয়ার লিগ জিতেছে, অত একটা টাফেস্ট লিগ, ইভেন চ্যাম্পিয়ন্স লিগেও তারা অন্যতম কঠিন প্রতিপক্ষ। তাই তাদের মাঠে গিয়ে তাদেরকে হারানো নক আউটে খুব একটা যে ইজি কাজ ছিল তা নয়, কারণ প্রথম থেকেই দুটো দলই হাই ইন্টেন্সিটির ম্যাচ হয়েছে, খেলার মধ্যে যথেষ্ট গতি ছিল। মানে যে চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচ এরকমই একটা হবে, যে একটা টপ 2 টিম, অন্যতম এবারে টপ 2 টিম না হলেও এখন কিন্তু এই রিসেন্ট কয়েক বছর যদি দেখা যায়, তাহলে কিন্তু এখন টপ 2 টিম হিসেবে রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটিকেই ধরতে হবে, অন্য কোনো টিম আসবে না। অবশ্যই লিভারপুল আছে, বার্সেলোনা এবারে ভালো খেলছে, কিন্তু যদি আগের বিগত কয়েক বছরের খেলা দেখা হয়, চ্যাম্পিয়ন্স লিগে হোক বা প্রিমিয়ার লিগে হোক বা লা লিগায় হোক, এই দুটো টিমকে হারানো সব থেকে কঠিন কাজ। তো প্রথমেই ম্যাচের প্রসঙ্গে আসে, যে 3-2 গোলের জয়, এটা একটা বিরাট বড় জয়। এবং এই জয়টা যে মানে যে এই জয় পেলো মানেই যে পরের রাউন্ডে পৌঁছে গেল, এতটা কিন্তু হালকাভাবে নিলে হবে না। কারণ এই রিয়াল মাদ্রিদ টিমের ডিফেন্স সব থেকে জঘন্যতম। মানে এরকম ডিফেন্সে অ্যাটাক করতে এলেই যে গোল খাবে খাবে এরকম একটা মনে হচ্ছে। রিয়াল মাদ্রিদের সার্জিও র্যামোস ছিল, মার্সেলো ছিল, ভারান ছিল, পেপে ছিল, কারবাহাল চোট পেয়ে এখন খেলছে না, কারবাহাল ছিল সেই সময়, এই সব প্লেয়ারগুলো ছিল। এবং অত্যন্ত শক্তিশালী ডিফেন্স ছিল সেই সময় রিয়েল মাদ্রিদ, কারণ সেই সময় রিয়েল মাদ্রিদ বার্সেলোনার সাথে টক্কর দিত, বায়ার্ন মিউনিকের সাথে টক্কর দিত, এবং সেই সময় বায়ার্ন মিউনিক এবং বার্সেলোনা ছিল টপ টিম, তাদের অ্যাটাক ছিল বিশ্বমানের। সেই তুলনায় এখনকার যারা ম্যানচেস্টার সিটি হোক বা অন্য টিমই হোক, সেই তুলনায় তাদের অ্যাটাক কিন্তু খুব একটা যে বিশ্বমানের এরকমটা কিন্তু নয়, কিন্তু আমাদের ডিফেন্স মানে রিয়েল মাদ্রিদের ডিফেন্স অত্যন্ত খারাপ। এবং প্রথমেই যে গোলটা খেয়েছে, হাল্যান্ডের গোল, হাল্যান্ডের গোলটা ছিল, এটাও ডিফেন্সের মিস্টেক ছিল। নিয়ে ওই পজিশন থেকে হাল্যান্ড গোল করেছে এবং বুঝতেও পারেনি দুটো প্লেয়ারের কাছে ছিল, এবং সেখান থেকে তারা মানে পাস দিয়ে দুটো প্লেয়ার রিয়েল মাদ্রিদের ডিফেন্স ভেদ করে ঢুকে গেছিলো, হাল্যান্ড আর যেটা হচ্ছে যে ডিফেন্ডারের রাহুল অ্যাসেন্সিওকে টপকে যে পাসটা দিয়েছে, এই পাসটাও ছিল অসাধারণ পাস ছিল অবশ্যই, কিন্তু তাও ডিফেন্সের একটা দোষ ছিল ওই গোলটার ক্ষেত্রে। এবং সেকেন্ড গোলটা পেনাল্টিতে গোল করেছে ম্যানচেস্টার সিটি। এবং সবথেকে একটা পজিটিভ দিক হচ্ছে রিয়েল মাদ্রিদের দুবারই কিন্তু পিছিয়ে থেকে ম্যাচে ফিরে এসেছে এবং ম্যাচ জিতেছে আলটিমেটলি। এটা একটা বিরাট কৃতিত্বের ব্যাপার যে রিয়েল মাদ্রিদ ফুরিয়ে যায়নি, রিয়েল মাদ্রিদ এখনও ঠিকঠাকই আছে, ঠিক রাস্তাতেই আছে, খালি হয়তো একটু আপ ডাউন হচ্ছে, উপর নিচ হচ্ছে তাদের খেলায়, তারা মাঝে মাঝে হেরে যাচ্ছে, মাঝে মাঝে গোল খেয়ে যাচ্ছে বেশি, বা মাঝে মাঝে ম্যানচেস্টার সিটি প্রথমেই গোল করে এগিয়ে গেছিলো, এবং এই গোলটা খাওয়ার পর কিন্তু রিয়েল মাদ্রিদ ম্যাচে প্রবলভাবে ফিরে এসেছিল। অবশ্যই ম্যানচেস্টার সিটি এখন অফ ফর্মে আছে, সেই জন্য হয়তো সেটা সুযোগটা পেয়েছে, কিন্তু ম্যানচেস্টার সিটির আরেকটা যেটা বাজে দিক হচ্ছে, তাদের যে মিডফিল্ড খুবই উইকেস্ট লাগছে এখন। যেটা মেন স্ট্রেংথ ছিল একসময় ম্যানচেস্টার সিটি, সেটা হচ্ছে যে মাঝমাঠে কেভিন ডে ব্রুইনে, বার্নার্ডো সিলভা, গুন্ডোগান এবং কোভাসিচ এবং আরও প্লেয়ার যারা ছিল, তার আগে ডেভিড সিলভা খেলে গেছে। এবং এই যে মিডফিল্ড ছিল, ইয়াইয়া টোরে ছিল, তারা যে খেলেছে, তাদের একটা মাঝমাঠ ছিল, যে মাঝমাঠটা থেকে বল কেউ কেড়ে এবং মাঝমাঠটাকে ব্রেক করা খুবই কঠিন কাজ ছিল। কিন্তু এই ম্যানচেস্টার সিটির মাঝমাঠ এখন দুর্বলতম, তাদের উইক লিঙ্ক হচ্ছে মাঝমাঠ। ফরওয়ার্ডও কিছুটা আছে কিন্তু মাঝমাঠ বেশি, কারণ আর্লিং হাল্যান্ডের উপরই ডিপেন্ডেন্ট আছে ফরওয়ার্ড লাইন। ডিফেন্স শক্তিশালী আছে ম্যানচেস্টার সিটির, কিন্তু মাঝমাঠে কেভিন ডে ব্রুইনে তার বয়স হচ্ছে, সেই আগের কেভিন ডে ব্রুইনে নেই আর, অফ ফর্ম চলছে এখন। এবং অবশ্যই যেটা
ভালো খেলছে, কিন্তু যেই কেভিন ডে ব্রুইনেকে আমরা দেখে এসেছি সেটা এখন নেই। বা বার্নার্ডো সিলভা বা কোভাসিচ বা গুন্ডোগান তো সাবস্টিটিউট, হ্যাঁ সাবস্টিটিউটের দিকে আসতে হবে একবার। সাবস্টিটিউট যেগুলো করেছিল দু গোলে এগিয়ে থাকার পর ম্যানচেস্টার সিটি, সেই সাবস্টিটিউটগুলো খুব বাজে রকম ছিল, কারণ সেই গুন্ডোগান আর নেই। আর গুন্ডোগান আসার পরই খেলাটার গতি কমে যায় ম্যানচেস্টার সিটির। এবং ম্যানচেস্টার সিটির যে মানে রিয়েল মাদ্রিদের এগেনস্টে যেহেতু খেলা হচ্ছে, যে একটা অপোনেন্ট টিমের একটা নার্ভ ফেল করার ব্যাপার থাকে, যে রিয়েল মাদ্রিদ পিছিয়ে থাকা মানে রিয়েল মাদ্রিদ হচ্ছে অ্যাডভান্টেজ। তো রিয়েল মাদ্রিদ পিছিয়ে থেকে ম্যাচে ফিরে আসতে পারে, সেটার একটা হয়তো প্রেসার কাজ করছিল ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার মাঝে মাঠের প্লেয়ারদের। রিয়েল মাদ্রিদের প্রসঙ্গে আসি। রিয়েল মাদ্রিদ রাউল অ্যাসেন্সিওকে দিয়ে শুরু করেছিল, এবং রাউল অ্যাসেন্সিও রিয়েল মাদ্রিদের ডিফেন্সের বিগ অ্যাসেট হচ্ছে রাউল অ্যাসেন্সিও এবারের ফাইন্ড বলতে গেলে রাউল অ্যাসেন্সিওই হচ্ছে মেন ডিফেন্ডার এখন। কারণ রুডিগার, মিলিটাও, আলাবা, যত প্লেয়ার আছে, লুকাস ভাস্কেস, ড্যানি কারভাল, সবাই চোট পেয়ে আছে, এবং মেন ডিফেন্ডার হচ্ছে এখন রাউল অ্যাসেন্সিও। এই রাউল অ্যাসেন্সিওকেই কার্লো অ্যানসেলোত্তি প্রথম দিকে খেলাতে চাইছিল না, হয়তো কোনো কারণ ছিল, বা সবে সবে নতুন নতুন খেলা শুরু করেছে, নতুন নতুন এসছে টিমে, সেই জন্য হয়তো সব ম্যাচে খেলাচ্ছিল না। কিন্তু যতগুলো ম্যাচ খেলেছে রাউল অ্যাসেন্সিও টপ নচ পারফরমেন্স দিয়েছে, এবং রিয়াল মাদ্রিদের প্রধান স্তম্ভ হয়ে উঠছে রাউল অ্যাসেন্সিও। প্রথম গোলটা কিলিয়ান এমবাপের, এবং সেই গোলটা কিছুটা লাক ফ্লেভারও করেছিল, কারণ যেভাবে মারতে চেয়েছিল সেইভাবে মারতে পারেনি। কিন্তু গোল হচ্ছে গোলই, একটা গোলই, সেটা সেম সাইড গোলই হোক বা যেমন করি যেখানে লেগেই হোক বা যেভাবেই হোক, একটা গোল। তাই প্রথম হাফে শেষ হওয়ার আগে এই গোলটা জরুরি ছিল, এবং রিয়াল মাদ্রিদ সেই গোল পরিশোধ করে দেওয়ার পরে সেকেন্ড হাফে যথেষ্ট ভালো খেলেছিল। এবং রিয়েল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির গোলমুখে সর্বোচ্চ শট মেরেছে, মানে তাদেরই মাঠে 20বার শট মেরেছে গোলমুখে, এবং যেটা হাইয়েস্ট পেপ গোয়ার্দিওলার আমলে 2016 সালের পর এই 2025 সালে এটা হচ্ছে যে হাইয়েস্ট, যে ম্যানচেস্টার সিটির মাঠে গিয়ে ম্যানচেস্টার সিটির এগেনস্টে 20টা গোলমুখী শট। এবং অবশ্যই পেপ গোয়ার্দিওলার কোচিংয়ে এটা সর্বোচ্চ, যে অ্যাওয়ে মাঠে গিয়ে এতগুলো গোলমুখী শট মারা। কিন্তু গোলমুখে শট মারলে কি হবে, রিয়াল মাদ্রিদের অ্যাটাকিংয়ে এখনও যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে তিনটে প্লেয়ারের, এমবাপে, ভিনিসিয়াস, রড্রিগো, বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে জুড বেলিংহাম, এদের যে তালমিলটা এখনও ঠিকঠাক হয়নি। কারণ অনেকটা ওরা ইন্ডিভিজুয়ালি খেলার চেষ্টা করছে, মানে যতগুলো, হ্যাঁ অবশ্যই ইন্ডিভিজুয়াল ওরা ভালো প্লেয়ার, ভালো পারফর্মার, কারণ দূরপাল্লার শট বেশি নিচ্ছে, যেটা কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে, একটা দুটো ঠিক আছে, কিন্তু সবসময় ইন্ডিভিজুয়ালি গোল করার যে প্রবণতা, সেটা যদি না কাটে তাহলে বড় টিমের এগেনস্টে সমস্যা হতে পারে, বা পরের লিগেই ম্যানচেস্টার সিটির এগেনস্টে সমস্যা হতে পারে। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ভিনি বা এমবাপে বা রড্রিগো, যেই হোক, তারা নিজেরাই শট নিচ্ছে, মানে যেখান থেকে শট নেওয়ার পজিশন নেই সেখান থেকেও নিচ্ছে, পাস দেওয়ার পরিবর্তে নিজেরা গোল করার চেষ্টা করছে। এটা হলো একটা দিক। তবে রিয়াল মাদ্রিদ যথেষ্ট ভালো খেলেছে ম্যানচেস্টার সিটির এগেনস্টে। এটা মানে মাঝে মাঠে দখল নেওয়া থেকে শুরু করে, অ্যাটাক করা থেকে শুরু করে, গোলে শট মারা থেকে শুরু করে, সবেতে। আর ম্যানচেস্টার সিটি 2-1 যখন এগিয়ে যায়, তারা ভেবেছিল তারা জিতে যাবে, এবং তাদের যে সাবস্টিটিউট, আগেই বলি যে সাবস্টিটিউটটা দুটো তিনটে সাবস্টিটিউট, যেগুলো তাদেরকে বিপদের দিকে ঠেলে দিল। রিয়াল মাদ্রিদ মানে আমরা জানি কামব্যাক কিংস, তো রিয়াল মাদ্রিদ যে কামব্যাক করবে এটা একদিক থেকে নিশ্চিত ছিল। এবং সেকেন্ড আর থার্ড গোল, ভিনিসিয়াস জুনিয়র আউটস্ট্যান্ডিং পাস, এবং যে ক্ষিপ্ততায় সে বলটা কেড়ে নিয়েছিল, বা যেভাবে সে টার্গেট করেছিল বলের উপরে, যে না এখান থেকে একটা গোলের চান্স হতে পারে থার্ড গোলের ক্ষেত্রে। এবং সেকেন্ড গোলের ক্ষেত্রে তারই কৃতিত্ব আছে, কারণ গোলে শট মেরেছিল, তারপরে গোলকিপার আটকে ছিল, সেখান থেকে ব্রাহিম দিয়াজ গোল করেছিল, এবং শেষে জুড বেলিংহাম তার পাশে গোল করে। তো ডিজার্ভ ম্যান অফ দ্য ম্যাচ। এবং যে প্ল্যাকার্ড নিয়ে বেরিয়েছিল, নিয়ে বেরিয়েছিল তারা ম্যানচেস্টার সিটি ফ্যানরা, এগুলো খেলায় চলে, ঠিক আছে, তাই এগুলোতে মজার চলেই নেওয়া উচিত, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র মেবি সিরিয়াস নিয়েছিল। ব্যালেন ডিওর নিয়ে এখনও যে ম্যানচেস্টার সিটির ফ্যানেরা বা ম্যানচেস্টার সিটির ওয়েবসাইটে যে এটা এখনও নিয়ে চলছে, কন্ট্রোভার্সি চলছে। এবং যে প্ল্যাকার্ডটা দেখেই হয়তো খেলা, মানে যে না জিততে হবে এরকম ভিনিসিয়াস জুনিয়রের মনোভাব ছিল, এবং সে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে এই ম্যাচটাতে, যা সেটাকে তারা আরও মোটিভেট করবে যে পরের ম্যাচে আরও ভালো করার। এবং পরের ম্যাচে আশা করবো যে রিয়েল মাদ্রিদ ফ্যান্সরাও কিছু ব্যানার্স নিয়ে যাবে, যে ব্যানার্সটা মানে রড্রিকে উদ্দেশ্য করা হয়তো হতে পারে,
কিন্তু খেলার মাঠে এগুলো চলতেই থাকে, লিমিট না ক্রস করলেই হলো। আর আশা করব এই ম্যাচটার মতো, যে একটা সিনেমা দেখার মতো টান টান উত্তেজনা, সেরকমই সিনেমার থেকেও যদি বেটার কিছু হয়, সেটা হচ্ছে এই খেলাটাই ছিল। এবং রাত 2-3টে পর্যন্ত যে এশিয়ার লোকেরা, বিশেষ করে এশিয়ার যে কান্ট্রিগুলো আছে, তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়, কারণ অনেক রাতে খেলা হয় এবং তারা যে রাত জাগা সার্থক হয়েছে তাদের এই খেলাটা দেখে। এবং আশা করবো পরের ম্যাচেও যে এরকম একটা, অবশ্যই আমি রিয়েল মাদ্রিদ ফ্যান, রিয়েল মাদ্রিদ জিতুক চাইবো, কিন্তু চাইবো যে হাড্ডাহাড্ডি লড়াই হোক, যে গোল হোক বা না হোক, অন্তত যে খেলার যে ফার্স্ট লিগে যেমন গতি ছিল বা একটা কাউন্টার অ্যাটাক ছিল বা ভালো ডিফেন্স দেখতে পেয়েছি আমরা দুটো দলের পক্ষ থেকেই, বা গোলকিপিং বা মাঝে মাঝে ক্রিয়েটিভিটি বা অ্যাটাকার স্ট্রাইকারদের গোল সব কিছুই দেখতে চাই, এবং আশা করবো যে সেটা দেখতে পাবো। এবং বাদবাকি ম্যাচগুলোর দিকেও লক্ষ্য থাকবে। এবং পিএসজি জিতে গেছে, আটালান্টা হেরেছে, একটা আটালান্টা ফেভারিট ছিল, আটালান্টা হেরেছে। এবং পিএসজির ডেমবেলে উসমানে ডেমবেলে যে আছে, মানে ডেমবেলে তো বার্সা থেকে যাওয়ার পরে ফুল ফর্মে চলে এসেছে এবং এই সিজনে মারাত্মক খেলছে পিএসজির হয়ে। ধন্যবাদ।